আজকে সলিড স্টেটের তৃতীয় ক্লাসে আমরা চলে এসেছি। এই ক্লাসে আমরা কি করব না, আমরা যে সরল যে ঘনকাকার যে কোষটা বা ঘনকাকার যে একক কোষ, তার আমরা যে কণা সংখ্যার পরিমাণটা, কতগুলো একটা একক কোষে কতগুলো কণা রয়েছে সেগুলো আমরা হিসাব করব। তাহলে দেখো আমরা কি হিসাব করব, যে ঘনকাকার একক কোষে কণার সংখ্যা, এটা আমরা হিসাব করব। এটা হিসাব করার জন্য আমাদেরকে কতগুলো জিনিস আমাকে মাথায় রাখতে হবে। সেগুলো কি কি? এক নম্বর যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ঘনকাকার যে একক কোষের যে কৌণিক বিন্দুগুলো আছে, অর্থাৎ যে কর্নারগুলো রয়েছে, সেই কর্নারে যে কণাগুলো মানে পরস্পর সংলগ্ন যে কণাগুলো রয়েছে সেগুলো কিন্তু মানে পাশাপাশি থাকা 8টা ঘনকাকার একক কোষের ক্ষেত্রে সাধারণ কণা। আবার বলছি, ঘনকাকার একক কোষের কৌণিক বিন্দুতে যে কণাগুলো রয়েছে সেগুলো কিন্তু পরস্পর সংলগ্ন 8টি ঘনকাকার একক কোষের ক্ষেত্রেই সাধারণ কণা। মানে মনে করো এটা যদি একটা ঘনক হয়, এই যদি একটা ঘনকাকার একক কোষ হয়, এই কর্নারগুলোতে কী হবে না, প্রতিটি কর্নারের ক্ষেত্রে এটা কিন্তু আরও মানে 8টা, এটা তো একটা মানে আরও 7টা ঘনকাকার একক কোষের সাধারণ কণা। মানে বুঝতে পেরেছো? মানে এটা আরও 7টা যে লেগে আছে, মানে টোটাল 8টা, একটা কি টোটাল 8টার ক্ষেত্রে এই একটাই সাধারণ কণা। তার মানে কি বলতে পারি, প্রতিটি একক মানে কোষে উক্ত কণার অবদান কত? 1/8। তার মানে কি এই একক কোষটাতে যদি এটা 8টা, যদি 8টার ক্ষেত্রে সাধারণ কণা হয়, তাহলে এই একটা কোষের ক্ষেত্রে এটার অবদান কত? এটার অবদান হচ্ছে 1/8। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে কী হবে? 1/8, এটা হবে 1/8। 8টা কোণাই 1/8 করে রয়েছে। এটাই হচ্ছে প্রথম কনসেপ্ট। 2 নম্বর কনসেপ্টটা কি? যে পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কণা। আবার বলছি, পৃষ্ঠকেন্দ্রে যেটা কণাটা রয়েছে সেটা পরস্পর সংলগ্ন 2টি ঘনকাকার ঠিক একক কোষের ক্ষেত্রে সাধারণ কণা। মানে যেগুলো পৃষ্ঠে রয়েছে, মানে মনে করো এটা যদি পৃষ্ঠে থাকে, এই পৃষ্ঠে যে কণাটা থাকবে, প্রত্যেকটা পৃষ্ঠে কতগুলো 6টা পৃষ্ঠ আছে, তাহলে পৃষ্ঠে যে কণাগুলো থাকবে সেই কণাগুলো কি হবে? 2টো পাশাপাশি একক কোষের সাধারণ কণা। মানে এইভাবে রয়েছে, একটার ক্ষেত্রে এইভাবে রয়েছে, এর ক্ষেত্রে এটা, এর ক্ষেত্রে কীরকম আছে, এর ক্ষেত্রে এইভাবে রয়েছে, মানে এটা অর্ধেকটা আরও রয়েছে এরকম। মানে তার মানে কি, এটা বলা যায় যে প্রতিটি একক কোষের পৃষ্ঠকেন্দ্রে অবস্থিত কণার অবদান কত? হাফ অংশ। মানে এখানে কি পৃষ্ঠকেন্দ্রে কত? হাফ অংশ রয়েছে। বোঝা গেছে? আর 3 নম্বর পয়েন্ট কি? 3 নম্বরটা, এটা যখন আমি আরও হিসেব করব পরে ছবির আকারে, তখন আরও বুঝতে সুবিধা হবে। এবারে কি না, দেহকেন্দ্রে যে কণাটা রয়েছে, দেহকেন্দ্র মানে কি একবারে সেন্টারে যে কণাটা রয়েছে কি, সেটা কিন্তু সম্পূর্ণরূপে ওই কোষের নিজস্ব কণা। মানে ওটা কিন্তু আর কোনো অন্য কোষের সঙ্গে কিন্তু ওটা আর মানে বিনিময় করছে না ওর অংশটা। তাই প্রতিটি একক কোষের ক্ষেত্রে দেহকেন্দ্রে কণার অবদান কত? দেহকেন্দ্রে অবদানটা কত? 1 অংশ। দেহকেন্দ্রে অবদান একটার ক্ষেত্রে কত? 1 অংশ, মানে সম্পূর্ণ অংশ। 1 অংশ মানে কি সম্পূর্ণ অংশ, তাহলে পুরো অবদানটাই হচ্ছে 1 অংশ। এবারে কি, কিনারা বা বাহুর মধ্যবিন্দুতে যদি অবস্থিত কোনো কণা থাকে, আবার বলছি কিনারা বা বাহুর মধ্যবিন্দু, 4 নম্বর, কিনারা বা বাহুর মধ্যবিন্দু মানে কি, মনে করো এই বাহুটার মধ্যবিন্দুতে এরকম আছে, কিনারাতে আছে, তাহলে সেই কণাগুলো কি হবে না, পরস্পর 4টি, যদি কিনারাতে থাকে তাহলে 4টা কী হবে না, 4টে ঘনকাকার একক কোষের সাধারণ কণা। তাহলে সেখানে প্রতিটি একক কোষে উক্ত কণার অবদান কত? সেক্ষেত্রে কিনারার ক্ষেত্রে যদি অবদানটা ধরি, সেখানে হবে কত? যেহেতু 4টে রয়েছে, তার মানে 1/4 অংশ। বোঝা গেছে? এই 4টে পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে ঘনকাকার সিস্টেমে প্রান্তকেন্দ্রিক একক কোষের অস্তিত্ব কিন্তু নেই। আবার বলছি, ঘনকাকার সিস্টেমের ক্ষেত্রে প্রান্তকেন্দ্রিক বলে যেটা, তার কিন্তু কোনো অস্তিত্ব নেই।
এবারে আমরা দেখি যে ঘনকাকার একক কোষের ক্ষেত্রে বিভিন্ন যে ঘনকাকার একক কোষ তাদের ক্ষেত্রে কণা সংখ্যাটা কীভাবে নির্ণয় করছে সেটা আমরা দেখে নিচ্ছি। 1 নম্বরে হচ্ছে যে সরল ঘনকাকার একক কোষ। একে সরল ঘনকাকার একক কোষ। এর ক্ষেত্রে কি হয় যে এর ক্ষেত্রে যে মানে কোনো কৌণিক বিন্দুতে যে কণাগুলি থাকে, প্রতিটি কৌণিক বিন্দুতে কণা থাকে, এই কণাগুলিতে মোট কৌণিক বিন্দুর সংখ্যা কত? 8টি। তাহলে প্রতিটি একক কোষের ক্ষেত্রে দেখেছি যে ওই কৌণিক বিন্দুতে অবদান কত? 1 অংশ। তাহলে সুতরাং বলতে পারি যে প্রতিটি সরল ঘনকাকার একক কোষের ক্ষেত্রে কণা সংখ্যা কত? একক কোষে তাহলে কি এর ক্ষেত্রে কণা সংখ্যা কত? কি বলতে পারি যে একক কোষে কৌণিক বিন্দুর সংখ্যা, একক কোষে কৌণিক বিন্দুর সংখ্যা ইন্টু কী হবে না প্রতিটি একক কোষের জন্য কৌণিক বিন্দুস্থিত কণার অবদান। প্রতিটি একক কোষের জন্য কৌণিক বিন্দু স্থিত কণার অবদান। তাহলে এটা যদি আমি গুণ করি কি পাবো না কৌণিক বিন্দুর সংখ্যা 8 সমান বলতে পারি কৌণিক বিন্দুর সংখ্যা হচ্ছে 8 ইন্টু অবদান কত? 1/8। তাহলে গুণ করে কাটাকাটি করে কি হচ্ছে না 1টি। তাহলে মোট কণার সংখ্যা কত হলো? কণার সংখ্যা হলো 1টি। এবারে আমরা দেখছি যে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। 2 নম্বরে হচ্ছে পৃষ্ঠ কেন্দ্রিক ঘনকাকার একক কোষ। এর ক্ষেত্রে কি হবে? এরূপ একক কোষের ক্ষেত্রে ছবিটা তোমরা বুঝতে পেরেছো। আগে বলেছি পৃষ্ঠকেন্দ্রিক ক্ষেত্রে কী হয়, কৌণিক বিন্দুতে সবগুলো থাকে প্লাস প্রত্যেকটা পৃষ্ঠে থাকে, পৃষ্ঠের কেন্দ্রে। তাহলে এরূপ একক কোষের ক্ষেত্রে কৌণিক বিন্দুগুলি ছাড়াও, কৌণিক বিন্দু তো থাকেই, কৌণিক বিন্দু ছাড়াও প্রতিটি পৃষ্ঠতলের কেন্দ্রে কণা থাকে। তাহলে কি বলতে পারি যে প্রতিটি একক কোষের জন্য কৌণিক বিন্দুস্থিত কণার অবদান 1/8 অংশ এবং পৃষ্ঠকেন্দ্রের জন্য কণার অবদান কত? হাফ অংশ, 1/2 অংশ এখানে বলা হয়েছে। দেখো 1/2 অংশ পৃষ্ঠকেন্দ্রের জন্য আর কৌণিক বিন্দুর জন্য 1/8 অংশ। এবারে যেটা ঘনকাকার একক কোষে মোট পৃষ্ঠতলের সংখ্যা কত? 6টি। আগেই বলেছি যে 6টা পৃষ্ঠ রয়েছে। তাহলে 6টা যদি পৃষ্ঠ থাকে তাহলে বলতে পারি এখানে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে মোট কণার সংখ্যা কত? কণা সংখ্যা এখানে তাহলে কি বলতে পারি 8টি কৌণিক বিন্দুর জন্য মোট কণা সংখ্যা প্লাস 6টি পৃষ্ঠতলের জন্য মোট কণা সংখ্যা। 8টি কৌণিক বিন্দুর জন্য মোট কণা সংখ্যা প্লাস 6টি পৃষ্ঠের জন্য মোট কণা সংখ্যা। তাহলে এটা যোগ করলে কত হচ্ছে দেখো 8টি কৌণিক বিন্দুর জন্য কত হচ্ছে মোট, তাহলে কত 8টি কৌণিক বিন্দু যদি আমি হিসাব করি 8 ইন্টু 1/8 আর এটা কত প্রত্যেকটার জন্য হাফ, তাহলে 6 ইন্টু 1/2 তাহলে সমান হচ্ছে কত 8 ইন্টু 1/8 প্লাস 6 ইন্টু হাফ। তাহলে দেখো 2 3 6 এটা 8 8 কেটে গেল, তাহলে 1 প্লাস 3 সমান বলতে পারি 4টি। তাহলে এখানে কণা সংখ্যা কত? পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কণা সংখ্যা হচ্ছে 4টি। এবারে আমরা দেখব যে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ। দেহকেন্দ্রিক 3 নম্বরে, 2 নম্বর ছিল, এবার 3 নম্বরে।
দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষটা কি আগে দেখি। যে এই ধরনের একক কোষের কৌণিক বিন্দু ছাড়াও, কৌণিক বিন্দু তো থাকবেই, কৌণিক বিন্দু ছাড়াও কোষের দেহ কেন্দ্রে একটি কণা অবস্থান, দেহ মানে একবারে ভিতরে কণা অবস্থান করে। তাহলে প্রতিটি একক কোষের জন্য কৌণিক বিন্দুতে কণার অবদান কত, একের একটা অংশ জানি। আর অন্যদিকে দেহ কেন্দ্রে যে অবস্থিত কণা সেটা তো সম্পূর্ণ অংশই রয়েছে। তাহলে এখানে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে মোট কণার সংখ্যা কত না 8টি কৌণিক বিন্দুর জন্য মোট কণা সংখ্যা প্লাস দেহ কেন্দ্রে অবস্থিত কণা সংখ্যা। তাহলে এখানে বলতে পারি কি কণা সংখ্যা সমান 8টি কৌণিক বিন্দুর জন্য মোট কণা সংখ্যা প্লাস দেহ কেন্দ্রের জন্য মোট কণা সংখ্যা। তাহলে কত হচ্ছে 8টার জন্য 8 ইন্টু 1 প্লাস একটা দেহ কেন্দ্রের জন্য তো একটা কণা হচ্ছেই, তাহলে সমান বলতে পারি এটা কেটে গিয়ে 1 + 1 সমান কত হচ্ছে 2টি। তাহলে দেহ কেন্দ্র একক কোষে তাহলে মোট কণা সংখ্যা 2টি পেলাম। তাহলে একবারে টোটালটা ঝালিয়ে নিই, তাহলে কত হচ্ছে দেখো, সরলের ক্ষেত্রে 1টি, পৃষ্ঠকেন্দ্রের ক্ষেত্রে 4টি এবং দেহ কেন্দ্রের ক্ষেত্রে হচ্ছে 2টি। এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে যে ঘনকাকার কেলাস গঠনকারী কোনো ধাতু বা কেলাসাকার আণবিক যৌগের একটা নির্দিষ্ট পরিমাণের মধ্যে কণা সংখ্যা ও একক কোষের সংখ্যা আমাকে নির্ণয় করতে হবে। নির্দিষ্ট পরিমাণে কণা সংখ্যা ও একক কোষের সংখ্যা নির্ণয় করতে হবে। কীভাবে নির্ণয় করব? দেখো, যদি ঘনকাকার কেলাস গঠনকারী কোনো ধাতু বা কেলাসাকার আণবিক যৌগ যার মধ্যে ওই ঘনকাকার কেলাস গঠনকারী গঠনটা রয়েছে, এরকম এর ক্ষেত্রে যদি পারমাণবিক ভর বা আণবিক ভর m গ্রাম মোল ইনভার্স হয়, মনে করো যেটা রয়েছে সেই পদার্থটার আণবিক ভর মনে করো m গ্রাম মোল ইনভার্স, এটা আণবিক ভর 1 মোলের ভর, এবং সেই উক্ত পদার্থের W গ্রাম পরিমাণে কণার সংখ্যা কত, একটা সূত্র রয়েছে। সেই W গ্রাম পরিমাণে কত না W গ্রামে উপস্থিত কণার সংখ্যা সমান কত হবে, W/m ইন্টু n। এনটা কি, n হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, কত n হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, W/m ইন্টু n। এখানে ডব্লিউটা পরিমাণ বুঝতে পারো, এমটা হচ্ছে আণবিক ভর আর এনটা হচ্ছে কি n = অ্যাভোগাড্রোজ নাম্বার। ঠিক আছে, এর ভ্যালুটা তোমরা জানোই 6.0022 × 10⁻23। যদি কেলাসাকার প্রতি একক কোষে কণার সংখ্যা z হয়, আবার বলছি, যদি কেলাসাকার প্রতি একক কোষে কণার সংখ্যা z হয়, তবে W গ্রাম পরিমাণে পদার্থের সংখ্যাটা কী করে পাবো, যদি একক কোষে কণার সংখ্যা সমান z, এটা যদি হয়, একটা কোষে জেডটি কণা রয়েছে, তাহলে কী হবে, ওই W গ্রাম পরিমাণের মধ্যে ওই পদার্থের একক কোষের সংখ্যা কত, z দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে অতএব W গ্রামে উপস্থিত একক কোষের সংখ্যা সমান কত হবে, যা আছে ওটাকে জেড দিয়ে শুধু ভাগ হয়ে যাবে, 1/z ইন্টু W/m ইন্টু n। এটা হচ্ছে, এই সূত্রটাও তোমাদের মনে রাখতে হবে। এখন এই সূত্র দিয়ে আমরা কয়েকটা অঙ্ক করে নিচ্ছি।
যে অঙ্কগুলো পড়ে না যদিও, তবু তোমাদের একটু প্র্যাকটিস হয়ে যাবে এবং খুব ইন্টারেস্টিং ব্যাপার। যেমন ধরো একটা উদাহরণ দেওয়া হয়েছে যে একটা সোডিয়াম ধাতুর কেলাসে, এটা তো লিখছি না এখানে, মনে করো একটা বলেছি যে সোডিয়াম ধাতুর কেলাসে একটা দেহকেন্দ্রিক একক কোষ রয়েছে, দেহকেন্দ্রিক একক কোষ, এবং বলেছে যে 9.2 গ্রাম সোডিয়াম একক কোষে কণার সংখ্যা নির্ণয় করো। আবার কি বললাম, 9.2 গ্রাম সোডিয়ামে একক কোষের সংখ্যা নির্ণয় করো। তাহলে এখানে আমি কি বলেছি যে সোডিয়াম, অ্যান্সারটা কি হবে, প্রথমে 9.2 গ্রাম সোডিয়ামে কণার সংখ্যা বা পরমাণুর সংখ্যা নির্ণয় করি। তাহলে 9.2 গ্রাম সোডিয়ামতে এনেতে কণা বা পরমাণুর সংখ্যা সমান কী হবে, এই সূত্র W/M ইন্টু N। তাহলে ডব্লিউটা কত, 9.2 বাই এমটা কত 23 ইন্টু এন মানে কত 6.022 ইন্টু 10⁻23, 6.022 ইন্টু 10⁻23। এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই, ক্লিয়ার হয়েছে যে কেন এটা করলাম এই সূত্র লাগিয়ে। এবারে কি একক কোষটা পরে আসছে। তাহলে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষে কণার সংখ্যাটা কত, অর্থাৎ জেডের মানটা এখানে কত হবে, জেডের মানটা কত, একক কোষে আমরা জানি যে যেটা দেহকেন্দ্রিকের ক্ষেত্রে কি হয় 2 হয়, তাহলে 2। তাহলে এবারে আমরা পেয়ে যাব যে একক কোষের সংখ্যাটা কত। তাহলে একক কোষের সংখ্যা কত, এই সূত্র 1/2। তাহলে অতএব একক কোষের সংখ্যা সমান কত হয়ে যাবে 1/2 ইন্টু 9.2 বাই 23 ইন্টু 10⁻, ইন্টু 6.022 ইন্টু 10⁻23 এত টি। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি, দেখবে কাটাকাটি করার পর একটা সংখ্যা আসবে 1.2044 ইন্টু 10⁻23 সমান 1.2044 ইন্টু 10⁻23 এত টি। তাহলে বোঝা গেছে। আর একটা উদাহরণ দেখে নিচ্ছি ছোট্ট করে, যে একটা ধাতব কপারের কেলাস ঘনকাকার। কি বলেছে, একটা ধাতব কপার, একটা কপারের কেলাস, সেটা বলেছে ঘনকাকার, ঠিক আছে। এখন এর 6.35 গ্রাম কপারে একক কোষের সংখ্যা কত বলেছে 1.506 ইন্টু 10⁻22। তাহলে 6.35 গ্রাম কপারে কত আমাকে কি বলেছে যে এর একক কোষের সংখ্যা বলেছে। একক কোষের সংখ্যা কত, একক কোষ কতগুলো আছে বলেছে যে 1.506 ইন্টু 10⁻22, 1.506 ইন্টু 10⁻22 এতগুলো একক কোষ রয়েছে। তাহলে আমাকে বলতে হবে যে কপারের কেলাস কোন ধরনের একক কোষ দ্বারা গঠিত। এটা একটু ঘুরিয়ে দিয়েছে, কি বলেছে কোন ধরনের একক কোষ দ্বারা গঠিত। কপারের যেটা পারমাণবিক ভর সেটা কত দেওয়া আছে 63.5। এবার তোমরা কী করে হিসাব করবে, একটু ঘুরে, একই ব্যাপার তো, সবই এই সূত্রের ব্যাপার। এখানে কি চেয়েছে বলো, এখানে আমাকে কি চেয়েছে, তাহলে কোন ধরনের একক সেটা জানতে হলে তাহলে আমি যদি জেডের মানটা পেয়ে যাই, জেডের মান যদি পাই তাহলে নিশ্চয়ই বলতে পারবো সেটা কোন ধরনের। জেডের মান যদি 1 হয় সেটা কী হবে সরল, 2 হলে দেহকেন্দ্রিক, 4 হলে পৃষ্ঠকেন্দ্রিক। তাহলে দেখে নিই যে জেডের মানটা কী আছে, বাকি সব মান দেওয়া আছে। তাহলে প্রথমে দেখছি যে 6.35 গ্রাম কপারে কতগুলো কণা রয়েছে। তাহলে 6.35 গ্রাম কপার সমান কি হবে, এখানে কতগুলো তাহলে পরমাণু রয়েছে, কপারের পরমাণু রয়েছে। তাহলে 6.35কে 6.35 দিয়ে ভাগ হবে ইন্টু 6.022 ইন্টু 10⁻23 সমান, এটা কেটে গিয়ে হয়ে যাবে 6.022 ইন্টু 10⁻23 টি কপার পরমাণু এটা। এবারে যে সুতরাং বলতে পারি যে 1.506 ইন্টু 10⁻22 টি একক কোষ সমান কতগুলো তাহলে পরমাণু হচ্ছে, এটাই তো ঠিক আছে, এটাই তাহলে এতগুলো একক কোষে এতগুলো পরমাণু রয়েছে।
তাহলে বলতে পারি যে 1.506 ইন্টু 10⁻22টি একক কোষে মোট পরমাণু সমান কত? 6.022 ইন্টু 10⁻23। তাহলে এখান থেকে বলতে হবে যে একটি একক কোষে কতগুলো রয়েছে। একটি একক কোষে মোট পরমাণু সমান কত? এইটাকে 6.022 ইন্টু 10⁻23কে এই 1.506 ইন্টু 10⁻22 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কী হবে? দেখো এটা কেটে গিয়ে, এটা যদি কেটে যায়, এটা কেটে গিয়ে শুধু এখানে 10 থাকবে। 10 দিয়ে এটা গুণ হয়ে গেলে কত? 60, 15 4 60, মানে এটা কাটাকাটি করে আমার 4টি হচ্ছে। তাহলে কোন ধরনের একক কোষে 4টি কণা থাকে? কোন ধরনের একক কোষে? পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার। তাহলে উত্তরটা হয়ে যাবে, অ্যান্সারটা হবে পৃষ্ঠ কেন্দ্রিক ঘনকাকার। ঠিক আছে, পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার। এরপরে খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটা হচ্ছে যে কোনো কেলাসাকার যৌগের একক কোষে উপস্থিত কণার যে সংখ্যা, সেখান থেকে আমি কি যৌগের সংকেত কিভাবে আমি নির্ণয় করব। যদি একটা কেলাসের ক্ষেত্রে যদি তার একক কোষে উপস্থিত কণা সংখ্যাটা দেওয়া থাকে, তাহলে তার আমি সংকেতটা কি করে নির্ণয় করব? কি করে নির্ণয় করব? দেখো, সংকেত নির্ণয়। তাহলে একক কোষে উপস্থিত কণা সংখ্যা থেকে সংকেত কিভাবে আমি নির্ণয় করব? ভালো করে এটা বোঝার চেষ্টা করো কি হচ্ছে। যে কোনো কেলাসাকার যে যৌগের যদি রাসায়নিক সংকেতের সঙ্গে উক্ত যৌগের একক কোষের কণা সংখ্যার অনুপাত সবসময় কী হয়? একটা সামঞ্জস্যপূর্ণ হয়। আবার বলছি, কেলাসাকার যৌগের যে রাসায়নিক সংকেত, তার সঙ্গে উক্ত যৌগের একক কোষের কণা সংখ্যার একটা সংযোগ রয়েছে, একটা অনুপাত রয়েছে। যেমন ধরো একটা XY একটা রাসায়নিক সংকেত বিশিষ্ট একটা কেলাসাকার যৌগ, মনে করো XY, এরকম একটা সংকেত, একটা রাসায়নিক যৌগ রয়েছে। এখন এই মৌলের, এই কেলাসাকার যৌগের একক কোষে X ও Y এর কণা সংখ্যা বা পরমাণু সংখ্যার অনুপাত 1:1, মানে X:Y সমান কী বলতে পারি? 1:1 হবে। এটাই হওয়া উচিত। এবারে একইভাবে যদি XY3 হয়, মনে করো XY3, তাহলে তার ক্ষেত্রে কি হবে? যদি XY3 হয়, তার ক্ষেত্রে অনুপাতটা কত হবে? X:Y এর অনুপাতটা একটা একক কোষের ক্ষেত্রে 1:3 এইভাবে হয়। এখন এটাকেই আমরা, এইটা নিয়ে কয়েকটি উদাহরণের সাহায্যে আমরা এই বিষয়টিকে আমি আলোচনা করছি যে কীভাবে এটা ব্যাখ্যা করা যায়। দেখো, 1 নম্বর যে প্রবলেমটা, এখানে সংকেত আমাকে নির্ণয় করতে হবে। কি কি বলে দেওয়া আছে দেখো। বলেছি যে M+ ও X- আয়নের সমন্বয়ে গঠিত একটি কেলাসাকার আয়নীয় যৌগের একক কোষ ঘনকাকার। তাহলে M+ ও X-, এই দুটো আয়ন নিয়ে একটা কেলাসাকার কি, সেটা ঘনকাকার। কি ধরনের ঘনক সেটা বলেনি। একক কোষের কৌণিক বিন্দুতে M+ আয়ন এবং দেহকেন্দ্রে X- আয়ন অবস্থিত। অর্থাৎ কৌণিক বিন্দুতে কি, কৌণিক বিন্দুতে রয়েছে M+, এটা রয়েছে M+, এবং দেহকেন্দ্রে কি রয়েছে? দেহকেন্দ্রে X- আয়ন রয়েছে। এখন যৌগটির সম্ভাব্য, যদিও পারফেক্টলি বলা সম্ভব নয়, বলেছে সম্ভাব্য রাসায়নিক সংকেত নির্ণয় করো। কীভাবে নির্ণয় করব? দেখো, যেহেতু এই কোষটার ক্ষেত্রে কৌণিক বিন্দুতে M+ আয়নের রয়েছে, তাহলে প্রতিটি একক কোষে M+ আয়নের মোট সংখ্যা কত? তাহলে প্রতিটি একক কোষে M+ আয়নের
মোট সংখ্যা সমান কত হবে, যেহেতু কৌণিক বিন্দুতে রয়েছে তাহলে 8 ইন্টু 1/8 সমান হয়ে যাবে কাটাকাটি করে 1টি। বুঝতে পেরেছ? এবারে একক কোষের দেহকেন্দ্রে অবস্থিত কণাটি কোষটির সম্পূর্ণ অধিকার করে থাকে, তাহলে তাই এই কোষে ওই কণাটির অবদান কত, 1 অংশ। তাহলে প্রতিটি একক কোষে x মাইনাস আয়নের সংখ্যা কত, যেহেতু দেহকেন্দ্রে রয়েছে তাহলে প্রতিটি একক কোষে x মাইনাস আয়নের মোট সংখ্যা সমান, এটাও 1টি। বোঝা গেছে? তাহলে m প্লাসও 1টি এবং x মাইনাসও 1টি। তাহলে এদের অনুপাতটা কত, তাহলে এদের অনুপাত m প্লাস ইজ টু x মাইনাস অনুপাতটা কত হবে, 1:1। তাহলে প্রথমে ধনাত্মক, লাস্টে ঋণাত্মকটা রাখতে হবে। তাহলে একটা সম্ভাব্য সংকেত রাখি, সম্ভাব্য সংকেত যে হবে mx। বুঝতে পেরেছো কীভাবে হলো? অনুপাতটা আগে বের করব, তারপরে আমাকে সম্ভাব্য সংকেতটা আমাকে বের করতে হবে। এবারে আমি যে 2 নম্বর যেটা প্রবলেম সেটা দেখছি কি বলেছে। এখানে 2 নম্বর প্রবলেম বলেছে যে এ ও বি পরমাণু সমন্বয়ে গঠিত একটি কেলাসাকার যৌগ রয়েছে, ঠিক আছে, তার একক কোষটা ঘনকাকার। তাহলে এ এবং বি আছে, একক কোষটা ঘনকাকার এবং এই একক কোষের প্রতিটি কৌণিক বিন্দুতে এ পরমাণু এবং পৃষ্ঠ কেন্দ্রে বি পরমাণু রয়েছে। তাহলে কৌণিক বিন্দুতে এ পরমাণু এবং পৃষ্ঠ কেন্দ্রে কি রয়েছে, বি পরমাণু রয়েছে, এরকমই বলা আছে। তাহলে বলেছে যে যৌগটির সম্ভাব্য রাসায়নিক সংকেত কত। তাহলে দেখো, যেহেতু একক কোষের কৌণিক বিন্দুতে এ পরমাণু রয়েছে তাহলে বলতেই পারি যে প্রতিটি একক কোষে এ পরমাণুর মোট সংখ্যা কত। তাহলে এ পরমাণুর মোট সংখ্যা তাহলে হবে 1/8 ইন্টু 8 সমান হয়ে যাবে কাটাকাটি করে 1টি। আর বি পরমাণু যেহেতু পৃষ্ঠকেন্দ্রে রয়েছে তাহলে প্রতিটি একক কোষে বি পরমাণুর মোট সংখ্যা কত, 6 ইন্টু হাফ, 6টা পৃষ্ঠ রয়েছে, প্রত্যেকটার জন্য হাফ করে, তাহলে সমান হয়ে যাবে 2 3 6, তাহলে 3টি। তাহলে এক্ষেত্রে এ এবং বির অনুপাতটা কত, এ বির অনুপাতটা এ ইজ টু বি। দেখো এক্ষেত্রে আমি বুঝতে পারলাম না কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক। যেহেতু আমাকে প্রথমে এ বি বি বলেছে তাহলে ধরে নিচ্ছি এটা ধনাত্মক বিটা ঋণাত্মক, সেই জন্য আমি ধরে নিচ্ছি এটা প্রথমে রেখেছি। তাহলে এ ইজ টু বি সমান কী হয়ে যাবে, 1:3। তাহলে এখানে সংকেতটা কী হবে, সম্ভাব্য সংকেত সমান হয়ে যাবে AB3, সম্ভাব্য সংকেতটা হবে AB3। বোঝা গেছে নিশ্চয়ই, আগের মতোই। এরপরে কোশ্চেন নাম্বার 3, এটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। বলেছে যে পি এবং কিউ মৌলের সমন্বয়ে গঠিত একটি কেলাসাকার যৌগের একক কোষ ঘনকাকার। তাহলে বলেছে পি এবং কিউ, এখানে কি বলেছে দেখো, এখানে একটা আলাদা জিনিস বলেছে যে একক কোষের কৌণিক বিন্দুতে তো এবং পৃষ্ঠকেন্দ্রে পি পরমাণু অবস্থান করেছে। এই কৌণিক বিন্দু এবং পৃষ্ঠ, তাহলে কৌণিক বিন্দু এবং পৃষ্ঠকেন্দ্রে, কৌণিক বিন্দু প্লাস পৃষ্ঠকেন্দ্রে কি রয়েছে, পি পরমাণু রয়েছে এবং দেহকেন্দ্রে ও প্রতিবাহুর মধ্যবিন্দুতে, কি বলেছে, দেহকেন্দ্রে ও প্রতিবাহুর মধ্যবিন্দুতে, বাহুর মধ্যবিন্দুতে কি পরমাণু রয়েছে, কিউ পরমাণু। দেহকেন্দ্রে প্লাস বাহুর মধ্য বিন্দুতে কি রয়েছে, কিউ পরমাণু রয়েছে। কিছুই নয়, আমাকে কি টোটাল এখানে সম্ভাব্য রাসায়নিক সংখ্যা বের করেছে, আমাকে টোটাল সংখ্যাটা নির্ণয় করে ফেলতে হবে। তাহলে দেখো এখানে প্রতিটি একক কোষের পি পরমাণু সংখ্যাটা আমি হিসাব করছি। আগে পির হিসাবটা করছি। পির হিসাবটা দেখো কী হচ্ছে। পির হিসাবটা কী হবে না, কৌণিক বিন্দুর জন্য কি হয়, 8 ইন্টু 1/8 হয়, এটা কৌণিক বিন্দুর জন্য প্লাস। এবারে পৃষ্ঠতলের জন্য কি হবে, 6 ইন্টু হাফ, 6 ইন্টু হাফ। তাহলে এটা যোগ করলে দেখো 4 হচ্ছে। বোঝা গেছে। এবারে কিউ পরমাণুর সংখ্যাটা একটু নতুন, সেটা কি বলেছে, দেহকেন্দ্রের ক্ষেত্রে কি এখানে তো 1 হচ্ছেই, 1 প্লাস। এবারে দেখো বাহুর মধ্যবিন্দু, কতগুলো বাহু রয়েছে, বলো। একটা ঘনকের ক্ষেত্রে বাহুর সংখ্যা কত, 12টা বাহু। তাহলে বাহুর মধ্যবিন্দু, তাহলে প্রত্যেকটা বাহু কাউন্ট হবে ইন্টু।
তাহলে একটা বাহুতে কত অংশ থাকে? 1/4 অংশ বলেছিলাম, মনে করো ভালো করে। বাহুর মধ্যবিন্দুতে 1/4 অংশ করে শেয়ার করে, তাহলে 1/4। এটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে এই জন্য মন দিয়ে। তাহলে বাহুর বিন্দুতে যদি থাকে তাহলে 1/4 অংশ শেয়ার করে, এটা যদি না জানতে পারতেই না, তাহলে দেখো এটা যোগ করলে কী হবে? 4 × 3 = 12 আর 1/4। তাহলে দুটোই সমান সমান হয়ে যাচ্ছে। তাহলে দুটোর অনুপাত কত হবে? তাহলে পি এবং কিউর P/Q হবে 1:1, তাহলে সংকেতটা হয়ে যাবে PQ। প্রথমে যেহেতু পি আছে তাহলে প্রথমে পিটাই লিখতে হবে, PQ হচ্ছে সংকেত। এবারে 4 নম্বর যে উদাহরণটা বলেছে, কোশ্চেন নাম্বার 4। 4 নম্বর কি? যত প্র্যাকটিস করবে তত তোমাদের ইমপ্রুভ হবে। কনসেপ্ট আগে ক্লিয়ার করো, কনসেপ্ট ক্লিয়ার করলে এগুলো কোনো এত বেশি করাচ্ছে, সময়টা ফ্যাক্টর নয়, সময় অনেক আছে, সারা বছর পড়ে আছে সময়, কিন্তু তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। এর কি বলেছে যে একটি যৌগে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস দ্বারা গঠিত। কি বলেছে? একটা কেন্দ্র পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার কেলাস, পৃষ্ঠকেন্দ্রিক মানে ফেস সেন্টার কিউব, FCC দ্বারা গঠিত। তাহলে উক্ত কেলাসে একক কোষের কৌণিক বিন্দুগুলি A পরমাণু এবং পৃষ্ঠকেন্দ্রে B পরমাণু রয়েছে। তাহলে কৌণিক বিন্দুতে A পরমাণু, এবং কোথায় রয়েছে B পরমাণুটা? কোথায় রয়েছে? পৃষ্ঠকেন্দ্রে। B পরমাণু রয়েছে। বলেছে যে যদি একটি B পরমাণু পৃষ্ঠকেন্দ্র থেকে নিরুদ্দিষ্ট হয়, মানে সরে যায়, যদি একটি পরমাণু পৃষ্ঠকেন্দ্র থেকে নিরুদ্দিষ্ট হয় তবে যৌগটির সম্ভাব্য রাসায়নিক সংকেত কি? একটু ঘুরিয়েছে, বলেছে একটি পরমাণু পৃষ্ঠকেন্দ্র থেকে নিরুদ্দিষ্ট হয়েছে। একটা পরমাণু মানে এখানে ব্র্যাকেটে লিখতে পারো একটি নিরুদ্দিষ্ট, এটুকু অ্যাড হয়েছে। পৃষ্ঠকেন্দ্রে যতগুলো থাকার কথা তার থেকে একটা কম, মানে যতগুলো পৃষ্ঠ তার মধ্যে একটা হারিয়ে গেছে। এবারে বলেছে যে সংকেতটা কত। তাহলে আগে A পরমাণুটা হিসাব করি, কৌণিক বিন্দুর জন্য কত হবে? 8 × 1/8 সমান 1টি। এটা কৌণিক বিন্দুর জন্য। এর জন্য বীর সংখ্যাটা হিসাব করি। দেখো টোটাল আমার যে ঘনকাকার একক কোষে পৃষ্ঠতলের সংখ্যা কত? 6টি, এবং একক কোষে ওই প্রত্যেকটার অবদান কত? হাফ অংশ করে। তাহলে যদি একটা যদি নির্দিষ্ট হয় তাহলে কটা রয়েছে মোট এখন 5টা। তাই 5 × হাফ, 5 × হাফ সমান 5-এর 2টি। এবারে তোমরা অনুপাত হিসাব করো, অনুপাত হিসাব করলে কত হবে? দেখো A/B কত হচ্ছে? 1:5-এর 2, তাহলে 2টা গুণ হয়ে যাবে এখানে, তাহলে 2:5, তাহলে সংকেতটা হয়ে যাবে A2B5। এটা একটা অন্য টাইপের ছিল, A2B5। আজকে যেটা আলোচনা করলাম সেটা রিলেটেড আমরা কতগুলি কোশ্চেন নিয়ে আলোচনা করছি। কোশ্চেন যতক্ষণ আলোচনা করছি ততক্ষণ কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে না। তাহলে প্রথম যে কোশ্চেনটা বলেছে যে এই দুটো এক্সাম্পল দেওয়া আছে, বলছে এই দুটো ক্লাসের ক্ষেত্রে একক কোষের কণার সংখ্যা কত, মানে একটা একক কোষে কণার সংখ্যা কতগুলো করে থাকবে। প্রথমে দেখো এটার ক্ষেত্রে আসছি, এই এক্সাম্পলের ক্ষেত্রে এখানে কি দেওয়া আছে যে এক্ষেত্রে একক কোষটা বর্গাকার, আমি দেখতেই পাচ্ছি বর্গাকার, এখানে একক কোষ বর্গাকার, এবং এখানে এই যে বর্গাকার একক কোষের প্রতিটি কৌণিক বিন্দুতে পরস্পর সংলগ্ন 4টি বর্গাকার একক কোষ এক্ষেত্রে মানে রয়েছে। বোঝা গেছে? তার মানে কি বলতে পারছি, এটা কিন্তু দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক নয়, আবার বলেছি এখানে দ্বিমাত্রিক বলা ছিল। তার মানে এই একটা একক কোষের প্রত্যেকটা কৌণিক বিন্দুতে দেখো 4টে করে বর্গাকার অংশ শেয়ার করে আছে। বুঝতে পেরেছো? তার মানে আমি বলতেই পারি মোট কোণার সংখ্যা কত, এক্ষেত্রে মোট কোণার সংখ্যাটা হয়ে যাবে 4টি কৌণিক বিন্দুর জন্য কোণার সংখ্যা প্লাস দেহকেন্দ্রে উপস্থিত কোণার সংখ্যা, মানে এই যে 4টা কৌণিক বিন্দু তার জন্য মোট কোণার সংখ্যা প্লাস দেহকেন্দ্রের জন্য একটা। তার মানে দেখো যেহেতু প্রত্যেকটার জন্য 4টে করে শেয়ার করেছি দ্বিমাত্রিক এখানে, তাহলে 4টের জন্য হয়ে যাবে 1 × 1/4 প্লাস এটা ফুল টোটালটাই আছে, তার মানে 1, তার মানে সমান এখানে 1 + 1 সমান 2, দুটো, মানে একক কোষটা দেখতে পেয়েছো? একক কোষটা কিন্তু এই পুরোটা নয়, একক কোষটা হচ্ছে ক্ষুদ্রতম অংশটা, মানে এইটা। এবারে আমরা আসছি যে 2 নম্বরে কী বলছে, এক্ষেত্রে একক কোষটি হলো দ্বিমাত্রিক হেক্সাগোনাল। এটা কি? এটা একটা হেক্সাগোনাল স্ট্রাকচার, তাহলে এক্ষেত্রে হেক্সাগোনালের ক্ষেত্রে একক কোষের প্রতিটি কৌণিক বিন্দু পরস্পর সংলগ্ন 3টি কোষের কিন্তু সাধারণ বিন্দু রয়েছে এখানে,
মানে এখানে একটা কোষের জন্য, মানে এখানে দেখবে এখানে আরেকটা বেরিয়ে আছে, মানে একটার জন্য তিনটে, এদিকে একটা এরকম চলে গেছে আর এদিকে এরকম একটা করে এরকম আছে, মানে একটার জন্য তিনটে সাধারণ রয়েছে। তার মানে এখানে মোট 6টা রয়েছে। তাহলে এখানে দেখো 6টা বিন্দু রয়েছে, তাহলে 6টার জন্য কী হবে 6 ইন্টু 1/3 সমান হয়ে যাবে 3 2 6 মানে 2টি। এখানে তাহলে এখানেও 2টি হবে, এখানেও 2টি হবে। এই কোশ্চেনটা ভালো করে বোঝার চেষ্টা করে। কি বলেছে যে 3টি মৌল এ বি ও সি এর সমন্বয়ে গঠিত কেলাসাকার যৌগ ঘনকাকার কেলাস একটা গঠন করে। এই 3টি মৌল সমন্বয়ে একটা কেলাস গঠন করেছে এবং কি এর একক কোষটি এখানে দেখানো হয়েছে এবং একক কোষটির মোট কণা সংখ্যা এবং যৌগটির সম্ভাব্য সংকেত নির্ণয় করতে হবে। এই একক কোষে মোট কণার সংখ্যা। তাহলে দেখো এখানে ছোট যে গোলগুলো সেগুলো হচ্ছে এ, এইগুলো হচ্ছে এ, আর যেগুলো সব থেকে বড় ডট ডট করে দেওয়া আছে সেটা হচ্ছে বি, এটা বি। আর সব থেকে যেটা ছোট বিন্দু আকারে প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দুতে রয়েছে সেটা হচ্ছে সি। তাহলে এখানে কি করে নির্ণয় করব? তাহলে এই যে মানে চিত্রে যেটা দেখানো হয়েছে ঘনকাকার যে একক কোষটির কৌণিক বিন্দুগুলি যেটা রয়েছে এখানে কৌণিক বিন্দুগুলি তোমরা দেখতেই পাচ্ছ। এর কি এর দেহকেন্দ্র এবং কি এর কৌণিক বিন্দু, দেহকেন্দ্র এবং কিনারা মধ্যবিন্দুতে যথাক্রমে ABC রয়েছে, দেখতেই পাচ্ছ। এবং কি এখান থেকে একক কোষে এ পরমাণুর সংখ্যা কী করে নির্ণয় করব? এ পরমাণুর মোট সংখ্যা কত হবে? 1 8 × 8। আর বি পরমাণুর সংখ্যা কত হবে? 1। এবং সি পরমাণুর কত হবে? 12 × 4, 1 4 সমান হয়ে যাবে 3। এটা তো 1 হচ্ছেই, তাহলে 1 1 এবং 3 হচ্ছে। তাহলে এখানে মোট পরমাণুর সংখ্যাটা কত? দেখো মোট পরমাণুর সংখ্যা হতে 3 1 4 1 5। তাহলে বলতে পারি একক কোষে মোট কণা সংখ্যা, তাহলে একক কোষে মোট কণা সংখ্যা সমান 5টি। এবারে এ বি ও সি পরমাণুর সংখ্যার অনুপাতটা দেখি। এ বি সি পরমাণুর অনুপাতটা হচ্ছে A:2 B:2C সমান কত হবে? 1:1:3 হচ্ছে। তাহলে এক্ষেত্রে তাহলে সম্ভাব্য সংকেতটা কী হবে? সম্ভাব্য সংকেত হবে সংকেত সমান ABC3। একবারে খুব সোজা ABC3। তাহলে আমাকে প্রথম যেটা নির্ণয় করতে হবে, আমাকে মোট কণার সংখ্যা নির্ণয় করতে বলেছে, কণার সংখ্যা নির্ণয় করলাম এবং সংকেতটা হয়ে গেল। এবারে কোশ্চেন নাম্বার 3, এখানে বলেছে যে একটা মৌলের পারমাণবিক ভর হচ্ছে m, একটা মৌলের পারমাণবিক ভর হচ্ছে m এবং ওই মৌলের x গ্রাম পরিমাণে কতগুলি একক কোষ থাকবে যদি একক কোষটি পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার হয়। যদি এই পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার হয় তাহলে কি হবে? তাহলে পৃষ্ঠকেন্দ্রিকের ক্ষেত্রে মোট কণার সংখ্যা আমরা কী জানি? 4টে হয়। তাহলে 4টে যদি হয় জেডের মানটা 4, তাহলে বলতেই পারি এখানে যে একটা একক কোষে কণার সংখ্যা, তাই x গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা আগে নির্ণয় করি। একক কোষের সংখ্যা, একক কোষ যে সূত্রটা রয়েছে, তাহলে 1/z × W/m × n, তাহলে এই সূত্র হবে। তাহলে এখানে হবে x/4, 4টি রয়েছে যেহেতু 4 × কত হবে? 4 × m এতটি, বোঝা গেছে। তাহলে এখানে আর কিছু করার দরকার নেই, যেহেতু এখানে কোনো ভ্যালু দেওয়া নেই, তাহলে এইটাই হবে 4m। তাহলে xn ইন্টু না দিতে পারো, তাহলে xn/4m, এটাই হচ্ছে নিয়ম, যেহেতু মান কোনো দেওয়া নেই এখানে। এবারে কোশ্চেন নাম্বার 4, 4 নম্বরে যেটা বলেছে যে একটি ঘনকাকার একক কোষের কৌণিক বিন্দুগুলিতে একটি করে কণা এবং প্রতিটি দেহকর্ণে 2টি করে কণা অবস্থান করে। তাহলে উক্ত একক কোষে মোট কণার সংখ্যা কত? তাহলে কি বলেছে আগে ভালো করে লিখি। আগে যে বলেছে কৌণিক বিন্দুতে একটি করে কণা রয়েছে, কৌণিক বিন্দুতে একটি করে রয়েছে প্রত্যেকটা কৌণিক বিন্দুতে, এবং কি বলেছে দেহকেন্দ্রে প্রতিটি দেহকর্ণে 2টি করে রয়েছে, বোঝা গেছে। এই অবস্থায় বলেছে মোট কণার সংখ্যা কত। তাহলে একক কোষের দেহকর্ণে অবস্থিত কণা ওই কোষের সম্পূর্ণ স্থানটা কিন্তু অধিকার করবে। একক কোষের কোণে
মানে একক কোষের দেহ কর্ণে যে কণাটা থাকবে সেটা কিন্তু ওর পুরো স্থানটাই অধিকার করবে, মানে পুরো মানে ওটা কিন্তু আর কারোর সঙ্গে শেয়ার করবে না। তাহলে ওই একক কোষের মোট কণার সংখ্যা কত হবে? মোট কণার সংখ্যা সমান কত হয়ে যাবে? দেখো, প্রতিটি কৌণিক বিন্দুর জন্য কণা প্লাস দেহ কর্ণের জন্য মোট কণা। তাহলে দেহ মানে কর্ণের জন্য কত হবে? কৌণিক বিন্দুর জন্য হবে 8 × 1 = 8 প্লাস দেহ কর্ণের জন্য কত হবে? দেহ কর্ণের জন্য হয়ে যাচ্ছে তোমার 4 × 2। কেন না, 4টি দেহকর্ণ রয়েছে, একটা ঘনকাকার গ্লাসে 4টি দেহকর্ণ রয়েছে, তাহলে 4টার জন্য 2টো করে রয়েছে, তাহলে 2-এর সম্পূর্ণ অংশ করে রয়েছে, তাহলে 4 × 2 = 8, 1 = 9। এটা আমরা প্রথম জানলাম। তাহলে 1 + 8 = 9। তাহলে এখানে মোট কণার সংখ্যা কত হয়ে যাবে? 9টি। লাস্ট যে কোশ্চেনটা বলেছে যে এ ও বি পরমাণু দ্বারা গঠিত একটি কেলাসাকার যৌগের একক কোষ পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার। একক কোষের কৌণিক বিন্দুতে এ পরমাণু এবং পৃষ্ঠকেন্দ্রে বি পরমাণু রয়েছে। তাহলে একক কোষের বলেছে কি কৌণিক বিন্দুতে এ এবং পৃষ্ঠকেন্দ্রে বি পরমাণু, পৃষ্ঠকেন্দ্রে বি পরমাণু রয়েছে। যদি একটি কৌণিক বিন্দু থেকে পরমাণু নির্দিষ্ট হয়, একটি কৌণিক বিন্দু থেকে এখানে একটি নির্দিষ্ট, তাহলে বলেছে ওই যৌগটির সম্ভাব্য সংকেত কী হবে? একক কোষের ক্ষেত্রে যতগুলো অনুপাত হবে সেই অনুপাত অনুযায়ী সংকেতটা হবে। এটা নির্দিষ্ট হয়েছে তো কোনো অসুবিধা নেই এখানে। তাহলে প্রতিটি একক কোষে বি পরমাণুর সংখ্যা কত হবে? বি পরমাণুর মোট সংখ্যা কত হয়ে যাবে? এখানে পৃষ্ঠকেন্দ্রে বলেছে 6 × 1 = 2, 6 × 1 = 2 সমান হয়ে যাচ্ছে 2 × 3 = 6, মানে 3টি। এবারে বলেছে যদি একটি কৌণিক বিন্দু থেকে এ পরমাণু নির্দিষ্ট হয়, তাহলে কৌণিক বিন্দুগুলির জন্য প্রতিটি একক কোষে এ পরমাণুর সংখ্যা কত হবে? এ পরমাণুর সংখ্যা হয়ে যাবে 7টা পরমাণু × 1 = 8 সমান হয়ে যাবে, এখানে কৌণিক বিন্দুতে রয়েছে তাহলে সমান 7 × 1 = 8 সমান 7/8। তাহলে অনুপাতটা আমি বের করি। অনুপাতটা কত হচ্ছে? H/B হবে। এর মান কত? এর হচ্ছে 7/8, বি কত? 3। তাহলে এর অনুপাত করলে কি হবে? এটার অনুপাত যদি তোমরা ঠিকঠাক করে করো তাহলে দেখো 8 দিয়ে গুণ করে দাও দুটোকেই, এটা 8 দিয়ে করলে এটা 7 × 8 × 3 = 24, তাহলে 7/24। তাহলে সংকেতটা হবে একটু বড় সংকেত A7B24, A7B24। এটা হচ্ছে সম্ভাব্য সংকেত। তাহলে আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা যে প্যাকিং দক্ষতা বা প্যাকিং এফিসিয়েন্সি সেটা নিয়ে আমরা আলোচনা করব। যদি এগুলো নিয়ে কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে।